আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের মাঝে। আপনি হয়তো আপনার সারা জীবনের কষ্টার্জিত জমানো টাকা, পেনশনের অর্থ কিংবা সন্তানের ভবিষ্যতের জন্য তিল তিল করে জমানো সঞ্চয় একটি ব্যাংকে এই ভেবে রেখেছেন যে টাকাটা সেখানে অন্তত নিরাপদে থাকবে। কিন্তু আপনি কি জানেন যে ব্যাংকে আপনি টাকা রেখেছেন সেই ব্যাংকটি হয়তো আবারও এমন এক ডাকাতের দলের হাতে তুলে দেওয়া হচ্ছে যারা ইতিমধ্যেই দেশের ব্যাংক খাত থেকে 2.25 লক্ষ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। হ্যাঁ দর্শক, আমরা আজ কথা বলছি দেশের আর্থিক খাতের সবচেয়ে বড় মাফিয়া, আলোচিত ও বিতর্কিত নাম এস আলম গ্রুপ এবং সদ্য পাশ হওয়া ব্যাংক রেজুলেশন আইন 2026 নিয়ে। অর্থাৎ আবারও দেশের সেই লুট করা ব্যাংকগুলো চলে যাচ্ছে সেই মাফিয়াদের হাতেই। আর সবচেয়ে বড় রিস্কের ব্যাপার হচ্ছে আপনাদের সেখানে জমানো টাকা। কিভাবে আইনের ফাঁক গলে এই ব্যাংক ডাকাতরা আবারও রাজার হালে তাদের পুরনো সাম্রাজ্যে ফিরে আসছে। শেখ হাসিনার আমলে ব্যাংক লুটের আসল চিত্রটা কত বড় ভয়াবহ ছিল। আর সবচেয়ে বড় প্রশ্ন, এস আলম গ্রুপ যদি সত্যি ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ ফিরে পায় তাহলে সাধারণ মানুষের আমানত বা আপনার জমানো টাকা কি আর নিরাপদ থাকবে, নাকি আবারও তা লুটেরাদের পকেটে চলে যাবে? এই পুরো ষড়যন্ত্রের পিছনে আসল কারিগর আসলে কারা? আজ আমরা এই বিষয়গুলো একেবারে চুলছেরা বিশ্লেষণ করব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা নিজেদের কষ্টার্জিত টাকা নিরাপত্তা নিয়ে চিন্তিত তারা ভিডিওটি অবশ্যই দেখবেন। দর্শক, এস আলম গ্রুপ কিভাবে নতুন করে ব্যাংক দখল করছে তা বোঝার আগে আমাদের একটু পিছনের দিকে ফিরে তাকাতে হবে। শেখ হাসিনার 15 বছরের স্বৈরাচারী শাসন আমলে দেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংস করা হয়েছিল তার সবচেয়ে বড় উদাহরণ হলো এই ব্যাংকিং খাত। একটি দেশের ব্যাংকিং খাত হলো সেই দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। কিন্তু গত 1.5 দশকে রাজনৈতিক প্রভাব এবং সরকারি মদদে ব্যাংকগুলোকে আক্ষরিক অর্থেই আওয়ামী লীগ ও তাদের দোসরদের পাবলিক সিন্ধুকে পরিণত করা হয়েছিল। এস আলম গ্রুপের মতো গুটি কয়েক অলিগার্ক বা মাফিয়া গোষ্ঠী রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট হয়ে দিনের পর দিন ভুয়া এলসি, নামে বেনামে কাগজে প্রতিষ্ঠান এবং ভুয়া মর্টগেজ দেখিয়ে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছে ব্যাংক থেকে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী সদ্য একীভূত হওয়া 5টি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। এর পরিমাণ প্রায় 1,65,781 কোটি টাকা। একটু মাথা ঠান্ডা করে ভাবুন দর্শক, 1,65,000 কোটি টাকা। এই টাকা আপনাদের সাধারণ মানুষদেরই টাকা। এর চেয়েও ভয়াবহ তথ্য হলো জাতীয় সংসদে প্রকাশিত দেশের শীর্ষ 20 জন ঋণ খেলাপির যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে 11টি প্রতিষ্ঠানই হলো এই এস আলম গ্রুপের। মানে 20টার মধ্যে 11টি প্রতিষ্ঠানই এস আলম গ্রুপের। অর্থাৎ দেশের ব্যাংকিং খাতের অর্ধেক রক্ত একাই চুষে খেয়েছে এই বিতর্কিত এস আলম গ্রুপটি। একটি মাত্র গ্রুপ কিভাবে 4টি ইসলামী বা শরিয়া ভিত্তিক ব্যাংকের একছত্র আধিপত্য কায়েম করেছিল তা পুরো বিশ্বের অর্থনীতিবিদদের কাছেই এক আচমকার বিষয়। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর যখন মানুষ ভেবেছিল যে এই লুটেরাদের বিচার হবে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের টাকা ফেরত আনা হবে, ঠিক তখনই জাতি দেখল এক নতুন ভেলকিবাজি। দর্শক, বর্তমান সময়ে এসে আমরা দেখছি এই লুটেরাদের শাস্তি দেওয়ার বদলে তাদের হাতেই আবার ব্যাংক তুলে দেওয়ার এক অভিনব মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। আর এই মাস্টার প্ল্যানের আইনি হাতিয়ার হলো সদ্য পাশ হওয়া ব্যাংক রেজুলেশন আইন 2026।
এই আইনের 18 ক এর ধারায় এমন একটি চতুর এবং ভয়ঙ্কর ফাঁক রাখা হয়েছে যা শুনলে আপনি শিউরে উঠবেন রীতিমতো। আইনের এই বিশেষ ধারায় বলা হয়েছে, যেসব রুগ্ন ব্যাংক একীভূত করা হয়েছে সেসব ব্যাংকের সাবেক মালিকরা চাইলে আবারও মালিকানা ফিরে পেতে পারবে। কিভাবে? সরকার বা বাংলাদেশ ব্যাংক এই ডুবন্ত ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য যে অর্থ সহায়তা দেবে তার মাত্র 7.5% অগ্রিম পরিশোধ করেই তারা মালিকানা ফিরে পাওয়ার আবেদন করতে পারবে। চলুন দর্শক, এস আলম গ্রুপের এই অঙ্কটা একটু মিলিয়ে দেখা যাক। এই গ্রুপটি দেশের ব্যাংকিং খাত থেকে 2.25 লক্ষ কোটি টাকা লুট করেছে। এখন সরকার এই 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে বাঁচানোর জন্য 35,000 কোটি টাকার একটি বেইল আউট বা সহায়তা দিচ্ছে। নতুন আইনের সুযোগ নিয়ে এস আলম গ্রুপকে এখন এই 35,000 কোটি টাকার মাত্র 7.5% বা মাত্র 2,600 কোটি টাকা জমা দিতে হবে। ভাবতে পারেন দর্শক, যে লোক 2.25 লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে সে এখন মাত্র 2,600 কোটি টাকা দিয়েই আবার সেই ব্যাংকের মালিকানা ফিরে পাবে। আর বাকি যে 92.5% টাকা সেটা তারা 2 বছরের কিস্তিতে মাত্র 10% সরল সুদে পরিশোধ করার সুযোগ পাবে। অর্থাৎ চোরকে শুধু ছেড়ে দেওয়া হচ্ছে না, বরং চুরি করা টাকা দিয়ে তাকে ইএমআই বা কিস্তিতে আবার ব্যাংকের মালিকানা কিনে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। একেই বলে চোরের মায়ের বড় গলা। আর এই পুরো আয়োজনটাই করা হচ্ছে সেই মাফিয়া ডাকাতের হাতে চাবির ছড়া তুলে দেওয়ার জন্য। সরকারের ভেতরে বা বাহিরে থাকা এই অদৃশ্য সিন্ডিকেটের কারসাজি নিয়ে এরই মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তরুণ প্রজন্মের লড়াকু রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই বিষয়ে অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন যে ব্যাংক ডাকাত এস আলমকে সরকারের 35,000 কোটি টাকা সহ 4টি ব্যাংক ফেরত দেওয়া হচ্ছে। কে দিচ্ছে আমি জানি না। আসিফ মাহমুদের এই মন্তব্যটি কিন্তু শুধু একটি ফেসবুক পোস্ট নয়, এটি দেশের ভিতরের চলমান এবং ভয়াবহ ষড়যন্ত্রের একটি ইঙ্গিত। কে দিচ্ছে আমি জানি না। এই কথার মানে হলো বর্তমান সরকারের বা প্রশাসনের রন্ধ্রে এখনো সেই পতিত স্বৈরাচারের দোসর এবং সুবিধাভোগী আমলারা ঘাপটি মেরে বসে আছে। যারা পিছনে থাকে কলকাঠি নেড়ে যাচ্ছে, তাদের কারণে এটি হচ্ছে। আসলে যারা পেছন থেকে কলকাঠি নেড়ে এস আলমকে আবারও ফিরিয়ে আনার পথ সুগম করছে। অন্যদিকে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনও এই বিষয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, ব্যাংকিং খাতে এই মহাবিপর্যয়ের জন্য যারা দায়ী তাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাবদিহিতার আওতায় আনার কথা ছিল, কিন্তু তা না করে এই 18 ক ধারার মাধ্যমে পরোক্ষভাবে অপরাধীদেরকে পুরস্কৃত করা হচ্ছে। দর্শক, এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ এবং আপনার ব্যক্তিগত প্রশ্নের উত্তরে। এই পরিস্থিতিতে আপনার জমানো টাকা কি ব্যাংকে নিরাপদে থাকবে? এর উত্তর হলো কিছুটা না। একদিকে আমানতকারীদের চরম অবস্থার সংকট, অন্যদিকে খেলাপি ঋণের বিশাল পাহাড়। আপনি যখন শুনবেন যে ব্যাংকের ভল্ট ভেঙে যে লোক টাকা নিয়ে পালিয়েছিল সেই লোককেই আবার ব্যাংকের পাহারাদার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, তখন আপনি ওই ব্যাংকে কি আপনার টাকা আর রাখবেন? সাধারণ মানুষ এমনিতেই ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছে, তার উপর যদি এস আলম গ্রুপকে কিস্তিতে মালিকানা দেওয়ার এই আইনি সুযোগ কাজে লাগিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পুনরায় তাদের হাতেই ফিরিয়ে দেওয়া হয়, তবে ব্যাংকিং খাতের কফিনে শেষ পেরেকটি ঠোকা হয়ে যাবে। এটি মূলত দেশের ব্যাংক খাতের ধ্বংসের একটি সুগভীর পায়তারা। এস আলম আবার ব্যাংকের চেয়ারে বসলে তারা সাধারণ মানুষের
আমানতের শেষ কানাকড়িটুকু লুট করে নিয়ে যাবে। কারণ তাদের মূল লক্ষ্য ব্যাংক চালানো নয়, বরং ব্যাংকের আড়ালে মানি লন্ডারিং করা। মানুষ যখন তাদের জমানো টাকা তুলতে ব্যাংকে যাবে তখন দেখবে ক্যাশ অ্যাকাউন্ট ফাঁকা, ভল্টে কোনো টাকা নেই। এই ভয়ঙ্কর অশনি সংকেত এখন দেখতে পাচ্ছেন অর্থনীতিবিদরা। প্রিয় দর্শক, একটি দেশের অর্থনীতিকে পরিকল্পিতভাবে পঙ্গু করে দেওয়ার জন্য এর চেয়ে বড় ব্লুপ্রিন্ট আর হতে পারে না। জুলাই বিপ্লবের শহীদরা কি এই জন্যই শহীদ হয়েছিলেন? দর্শক, আপনারা কি মনে করেন? আপনাদের কি মনে হয় ব্যাংক রেজুলেশন আইন 2026-এর 18 ক ধারা কি অবিলম্বে বাতিল করা উচিত নয়? এস আলম গ্রুপের মতো ব্যাংক লুটেরাদের কি জেলের সেলে থাকা উচিত? কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।